বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্পেনের গৃহযুদ্ধ নিয়ে বলবো। তবে আলোচনাটা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধে স্পেন নিরপেক্ষ ছিল, তাই যুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে যথেচ্ছভাবে যুদ্ধের উপকরণ বেচে অনেক মুনাফা লুটেছিল স্পেন, আর তাতে তার আর্থিক অবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছিল। কিন্তু 20-এর দশকে আবার স্পেনের অর্থনীতিতে চূড়ান্ত বিপর্যয় দেখা দিয়েছিল। তার পাশাপাশি স্পেনের রাজনীতি ও আশাপ্রদ কিছু ছিল না। স্পেনে তখন রাজতন্ত্র প্রচলিত থাকলেও রাজা ছিলেন নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্পেনের অভ্যন্তরীণ পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল। 1923-এ আবার সেনাপতি প্রিমো দি রিভেরা এক অভ্যুত্থান ঘটিয়ে ইটালির মুসোলিনির মতো স্পেনে ফ্যাসিবাদী ডিক্টেটরি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। রাজা আলফোন্সো ঠুটো জগন্নাথ হয়ে টিকে রয়েছিলেন। ফ্যাসিবাদী একনায়ক রিভেরার বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দিলে রাজতন্ত্রকে আজ স্পেনে টিকিয়ে রাখা যায়নি। 1931-এ স্পেন একটি প্রজাতান্ত্রিক রাজ্যে পরিণত হয়েছিল। 1930-এর খ্রিস্টাব্দের নির্বাচনে আলকালা জামোরার নেতৃত্বে স্পেনে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র দল ক্ষমতায় আসে। নতুন সংবিধান অনুসারে স্পেনকে সর্বশ্রেণীর শ্রমজীবীদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। প্রজাতান্ত্রিক সরকার আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু প্রগতিশীল সংস্কার চালু করে, যেমন চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা, তারপরে শিল্প সংগঠনগুলিকে রাষ্ট্রায়ত্ত করা, সেনাবাহিনী পুনর্গঠন করা, চার্চের পরিচালনাধীন বিদ্যালয়গুলি বন্ধ করা ইত্যাদি। পুঁজিপতি শ্রেণী, ধনী, ভূস্বামী ও গোঁড়া ক্যাথলিকগণ প্রজাতান্ত্রিক দলের সংস্কারগুলির বিরোধিতা শুরু করে। বাধ্য হয়ে প্রেসিডেন্ট আলকালা জামোরা পার্লামেন্ট ভেঙে দেয়। পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বর 1933 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে প্রগতিশীল ও সমাজতন্ত্রীরা হেরে যায়। জয়ী হয়ে দক্ষিণপন্থী ক্যাথলিক ও ধনী ব্যবসায়ীদের মিলিত দল ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টি জোট সরকার গঠন করে। এবার জোট সরকার গঠন করার পর জোট সরকার আগের সরকারের উদারনৈতিক সংস্কারগুলি বাতিল করে দেয়। গঠন করার পর তার আগের উদারনৈতিক সংস্কারগুলি এই সরকার বাতিল করে দেয়। প্রজাতন্ত্রীরা তীব্র বিরোধিতা শুরু করে প্রেসিডেন্ট জামোরা দ্বিতীয়বার পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশ জারি করে। পুনরায় নির্বাচনে জয়ী হয়ে স্পেনের প্রগতিশীল দলগুলো একটি জোট সরকার গঠন করে 1936 খ্রিস্টাব্দ। গঠন করে 1936 খ্রিস্টাব্দ। কিন্তু গঠন করলেও তাদের মধ্যে বিদ্বেষ কমেনি। কমিউনিস্ট, সোশ্যালিস্ট, গণতন্ত্রীরা মিলিত জোট সরকারের নাম হয় পপুলার ফ্রন্ট সরকার। এই নবগঠিত সরকারের প্রেসিডেন্ট হন ম্যানুয়েল আজানা ও প্রধানমন্ত্রী হন স্যান্টিয়াগো ক্যাসারিস কুইরোগা। সরকারের প্রতি আনুগত্যের অভাব রয়েছে এমন সেনা ও সামরিক কর্মচারীদের বিরুদ্ধে পপুলার ফ্রন্ট সরকার কড়া পদক্ষেপ নেয়। সন্দেহের বশে অনেককে বরখাস্ত করা হয়, অনেককে পেনশন দিয়ে অবসর গ্রহণে বাধ্য করা হয় বা স্পেনের উপনিবেশগুলিতে বদলি করে দেয়া হয়। তারা এই সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর হয়ে ওঠে। জেনারেল সান জুরাজের নেতৃত্বে সেনা অফিসাররা স্পেন ও মরক্কোর বিদ্রোহ শুরু করে। বিমান দুর্ঘটনায় সান জুরাজে মারা গেলে জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে।
এই সামরিক অভিযান 1936 খ্রিস্টাব্দ হয়েছিল, যা স্পেনকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেয়। স্পেনের গৃহযুদ্ধে দুটি দল, জাতীয়তাবাদী এবং প্রজাতন্ত্র, এই দুটো শিবিরে ভাগ হয়ে যায়। সামরিক বাহিনী ফ্যাসিস্ট ও রাজতন্ত্রীরা ফ্রাঙ্কোর পক্ষ সমর্থন করে, অপরদিকে কৃষক, শ্রমিকসহ দেশের সাধারণ জনগণ প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন জানায়। শুরু হয় স্পেনের নির্বাচিত সরকারের সঙ্গে সেই সরকারেরই সেনাবাহিনীর গৃহযুদ্ধ। আচ্ছা, জাতীয়তাবাদী নেতৃত্বে বিদ্রোহীরা ছিল ফ্রাঙ্কোর নেতৃত্বে জাতীয়তাবাদী নেতৃত্ব না, ফ্রাঙ্কের নেতৃত্বে বিদ্রোহীরা ছিল জাতীয়তাবাদী দল, আর নির্বাচিত সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা একত্রে প্রজাতন্ত্রী বলে পরিচিত। জেনারেল ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী দলকে স্পেনের পশ্চিমাঞ্চল সমর্থন জানিয়েছিল এবং পূর্ব, পশ্চিম ও মধ্য স্পেনে প্রজাতন্ত্রীদের সমর্থক ছিলই বেশি। প্রজাতন্ত্রীদের সমর্থক সংখ্যা বেশি থাকলেও প্রথম থেকেই তারা তেমন সুবিধা করতে পারেনি। আচ্ছা, স্পেনের সরকার বা জাতীয়তাবাদী সমর্থকগণ, মানে স্পেনের সরকারের যে জাতীয়তাবাদী সমর্থকগণ, তারা মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, ক্যাটালোনিয়া অঞ্চলে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। স্পেনের সরকার বাধ্য হয়ে স্পেনের রাজধানী ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় স্থানান্তরিত করে। প্রাণ সংশয় দেখা দিলে স্পেনের প্রেসিডেন্ট আজানা প্যারিসে পলায়ন করেন। সরকারি সেনারা আত্মসমর্পণে বাধ্য হয়। স্পেনের প্রতিক্রিয়াশীল সমস্ত শক্তি এই সময় ফ্রাঙ্কোর পাশে এসে দাঁড়ায়। প্রজাতন্ত্রীদের সমর্থক সংখ্যা বেশি থাকলেও প্রথম থেকে তারা সুবিধা করতে পারেনি। 1938-এর মধ্যেই প্রজাতন্ত্রীরা কোণঠাসা হয়ে গিয়েছিল। জেনারেল ফ্রাঙ্কো 1939 থেকে স্পেনে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। তিনি যখন প্রাণ সংশয় দেখা দিয়েছিল, প্রেসিডেন্ট আজানা কী করেছিল, পলায়ন করেছিল, সে প্যারিসে চলে যায়। সরকারি সেনারা আত্মসমর্পণে বাধ্য হয়। স্পেনের প্রতিক্রিয়াশীল সমস্ত শক্তি এই সময় ফ্রাঙ্কোর পাশে এসে দাঁড়ায়। স্পেনের সেনাবাহিনীর সর্বোচ্চ পদাধিকারী জেনারেল মিয়াজা স্পেনবাসীর কাছে শান্তির জন্য আবেদন রাখেন। এদিকে মাদ্রিদে কমিউনিস্টরা বিদ্রোহী হয়ে ওঠে। চারিদিকে শুরু হয় নির্বিচারে হত্যাকাণ্ড। সেনাপতি মিয়াজা মাদ্রিদ ছেড়ে চলে যান। স্পেনের গৃহযুদ্ধে প্রথম থেকেই ইটালি, তারপরে জার্মানি বিদ্রোহীদের সমর্থন জানায়। ইটালির 1.5 লক্ষ সেনা পাঠায়। জার্মানির ট্যাঙ্ক, বন্দুক, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে বিদ্রোহীদের সাহায্য করে। স্পেনের সরকার তৎকালীন ফ্রান্সের প্রধানমন্ত্রী লিও ব্লুম এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বলডুইনের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়, কেননা ব্রিটেন ও ফ্রান্স স্পেনের গৃহযুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। এই সময় 1937 খ্রিস্টাব্দে জাতিসংঘ স্পেন থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাব গ্রহণ করে, কিন্তু জার্মানি বা ইটালি লীগের সদস্য না হওয়ায় এই প্রস্তাবকে তারা অমান্য করে। অবশেষে জেনারেল ফ্রাঙ্কো মাদ্রিদে প্রবেশ করে জাতীয়তাবাদ সরকার গঠন করেন। ফ্রাঙ্কো স্পেনের রাষ্ট্রপ্রধান হন। 1939 খ্রিস্টাব্দে এপ্রিলে প্রায় 3 বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়ে থাকে। স্টেজ রিহার্সাল অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই স্পেনের গৃহযুদ্ধকেও বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়াও বলা হয়ে থাকে। সুতরাং এই যুদ্ধের গুরুত্ব হিসাবে আমরা বলতে পারি স্পেনের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি ছিল যে তাকে একটা বিশ্বযুদ্ধের সঙ্গে অনায়াসে তুলনা করা যেতে পারে। গৃহযুদ্ধে প্রায় 10 লক্ষ মানুষ
হয় নিহত নয়তো দেশত্যাগ করতে বাধ্য হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো স্পেনের গৃহযুদ্ধে বিদেশিদের হস্তক্ষেপের ফলে যুদ্ধের তীব্রতা অনেকখানি বেড়ে গিয়েছিল। তাছাড়া স্পেনের গৃহযুদ্ধকে ফ্যাসিবাদ এবং সমাজবাদের মধ্যে আদর্শগত লড়াই বলেও গণ্য করা যেতে পারে, কারণ জেনারেল ফ্রাঙ্কো জার্মানি ও ইটালির কাছ থেকে সব রকমের সাহায্য লাভ করেছিলেন। অন্যদিকে প্রজাতন্ত্রীরা সমর্থন পেয়েছিল সোভিয়েত রাশিয়ার। ইংল্যান্ড এবং ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে সংঘর্ষ এড়িয়ে চলার যে নীতিকে আঁকড়ে ধরেছিল তা থেকে কোনো পক্ষকেই তারা সাহায্য করা থেকে বিরত ছিল। সুতরাং এইভাবে স্পেনের গৃহযুদ্ধ জেনারেল ফ্রাঙ্কো জয়ী হয়ে তিনি সরকার গঠন করেছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।